সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক, অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলল প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ। কোচ সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। 5,000-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র 2,500। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে, সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও হুঁশিয়ারি তার। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের জন্য নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি, তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। এদিকে জুলাই আন্দোলনে 422 নেতাকর্মী প্রাণ হারানোর পরও বিএনপির ভূমিকা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত 20-22 বছর ধরে কখনো লাফ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয়, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে এই 1-1.5 মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতারা কাদের সহায়তায় সীমান্ত পার হয়েছে তার জবাব দিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যে ডালপালা দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে তা সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 1 যুগ পূর্তির অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ ব্যবহার করে ফ্যাসিবাদ তৈরি করেছিলেন শেখ হাসিনা। এ সময় দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্রের যাত্রা নিশ্চিত করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে, যেই হোক না কেন তার উপর যেন কথায় কথায় গুলি না চলে। সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা, এই নিশ্চয়তা দিলে এর চাইতে বড় আর সংস্কার হতে পারে না। আর এগুলো করার জন্য বেশি সময় লাগে না। আর সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। একটা বন্ধ রাখবো, একটা করব, এইভাবে হয় না। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এদিকে পরিবেশ উপদেষ্টা জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর
জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছু করা হবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারে থেকেই দল গঠন নিয়ে বিএনপির সন্দেহ প্রকাশ এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এর মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এখনই উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এদিকে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। গ্রিন রোডের পানি ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াকে সরকারের মূল কাজ উল্লেখ করে রিজওয়ানা বলেন, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই করা হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা সরকার নয়, বরং একান্তই সেই দলের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে ইসির স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেন, ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই প্রস্তুতির ব্যবস্থা নিতে হবে। এদিকে রংপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারের ভোটে প্রধান চ্যালেঞ্জ। রোববার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বেটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চলমান সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশনের সুপারিশের বেশ কয়েকটি দিক তুলে ধরে আপত্তি জানান সিএসি। বলেন, এতে স্বাধীনতা খর্ব হতে পারে ইসির। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। সিএসি বলেন, ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সংস্কারের সব কাজ শেষ করতে হবে। যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয়, তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসির সাফ উত্তর, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এদিকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে ইসির বড় চ্যালেঞ্জ। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান। বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা সঠিকভাবে কাজ করতে পারেনি দাবি করে তিনি জানান, এবার দায়িত্ব দেয়া হবে নিরপেক্ষদের। যা যা করা প্রয়োজন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা হতো।
মহাপরিচালক জানান, পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও মিলেছে। তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। 2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জমা হতে থাকে মোটা অঙ্কের টাকা। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করেন পুতুল। এমনকি প্রতিষ্ঠানে অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। এভাবে রাষ্ট্রের টাকা লোপাট করেন শেখ হাসিনা কন্যা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকা লোপাট সহ নিয়েছেন নানা সুবিধা, যা খতিয়ে দেখছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ই অনুসন্ধান দল বিবেচনা করবেন। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও পেয়েছে দুদক। বলছে, মামলার আসামি হিসাবে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $500 কোটি তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা 3টি লকারে প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ এবং এফডিআর এর 70 লাখ টাকা জব্দ করেছে দুদক। রোববার সকালে 7 সদস্যের দল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে আসেন দুদকের একটি দল। এ সময় সংস্থাটির পরিচালক জানান, যে মালামাল জব্দ করা হয়েছে তা কোর্টে উপস্থাপন করা হবে। 2022 সালের জুন মাসে দুদক ইন্টারন্যাশনাল লিজিং এর সঙ্গে যুক্ত শেল কোম্পানির মাধ্যমে পিকে হালদারের 2,500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় শীতাংশু কুমার সুর বা এসকে সুরকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। একই বছরের জুলাই মাসে এসকে সুর এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় এনবিআর। 2023 সালে পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক। পরবর্তীকালে পরিবারটির আয়কর নথি জব্দসহ ভ্রমণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞাও আসে। গত 23 ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 26-2 ধারায় অভিযোগ আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় উচ্চ আদালতের আদেশে রোববার বাংলাদেশ ব্যাংকে এসকে সুরের লকার খুলতে আসেন ম্যাজিস্ট্রেট সহ 7 সদস্যের দুদকের টিম। এ সময় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান বলেন, এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে 3টি লকার ছিল। ইউরো পেয়েছি 55,000, ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1,005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, এসকে সুরের এফডিআর কার কার নামে ছিল তা যাচাই করতে এবং ইউরো ও ডলার আলাদা করতে সময় লেগেছে প্রায় 10 ঘন্টা। অনেকগুলা নাম্বারের বন্ড ছিল, বন্ডগুলাকে এন্ট্রি করতে অনেক সময় লাগছে এবং ইউরোগুলাকেও
এন্ট্রি করতে যথাযথভাবে, যেহেতু একটি সিজার লিস্ট, পূর্ণাঙ্গ সিজার লিস্ট করতে হয়েছে, প্রত্যেকটি ডলারের নাম্বারকে এখানে এন্ট্রি করতে হয়েছে, সুতরাং এই কারণে অনেক সময় লাগছে। এদিকে জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যায় দুদক, তবে তা যে কোনো মুহূর্তে আদালতে উপস্থাপন করতে চাইলে দিতে ইচ্ছুক বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর সফল বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এই সফরের মধ্য দিয়ে জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচিত হবে। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরানোর ইস্যু প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান প্রেস সচিব। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 থেকে 24 জানুয়ারি 4 দিনের সফরে মূল ইভেন্টের বাইরেও বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় বিশ্বের বড় বড় নেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তার। বাংলাদেশের বিজনেস ডেলিগেশন সুইজারল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সফরকে সফল মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এর উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো। এই সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও প্রত্যাশা তার। জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে স্পেশাল ইনভেস্টর, স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনাও ছিল আলোচনার অন্যতম এজেন্ডা। পাচার হওয়া টাকা ফেরত পেতে বাংলাদেশকে বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পতিত সরকারের দোসর অনেক পোশাক মালিক গার্মেন্টস বন্ধ করে পালিয়ে গেলেও এর প্রভাব পড়েনি অর্থনীতিতে, বরং বেড়েছে রপ্তানি আয়। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন সাহায্য বন্ধ হলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। এর জন্য দেশটিকে ভিসা প্রক্রিয়া সহজ করা, ফি কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকা। চীন সফর শেষে রোববার বিকেলে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানালেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সীমিত করে ভারত। পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ, খুব জরুরি না হলে মেলে না মেডিকেল ভিসাও। ভারতের ভিসা জটিলতা কাটার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ভারত নির্ভর বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফরে দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোরের পরিবর্তে চীনের কুনমিং শহরকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের স্থাপনা তৈরির বিষয়েও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলে জানান উপদেষ্টা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন।
তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এইভাবেই তো বলছে। ঢাকা বেজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। ফ্যাসিবাদ বারবার আসার চেষ্টা করবে, আমাদের প্রধান কাজ তাদের প্রতিহত করা। এজন্য ঐক্য ও সংগ্রামের স্বার্থে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পরে তিনি মুন্সিগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। আমাদের প্রধান কাজ ফ্যাসিবাদ বারে বারে আসার চেষ্টা করবে, তাকে প্রতিহত করা। ফ্যাসিবাদ যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশে, বিচার করা এবং ফ্যাসিবাদী শক্তিকে চিরস্থায়ীভাবে বাংলাদেশে মাটি চাপা দেওয়া। 5ই আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে যাতে ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে না পারে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। এছাড়া বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও আছে দেশটির। রোববার গাজীপুরে স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন চীনা রাষ্ট্রদূত। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, চীন ও জামায়াত বাংলাদেশের মানুষদের পাশে ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের অতি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরও সুদৃঢ় হবে, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরও সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে। বরিশালের সিটি সুপার মার্কেটে 17 মাস ধরে বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে মধুমতি ব্যাংকের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেনি ব্যাংকটির কর্তৃপক্ষ। সম্প্রতি বকেয়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ দেয় সিটি কর্পোরেশন। অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। 2023 আগস্টে বরিশাল নগরীর সদর রোডের 7 তলা সিটি সুপার মার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলায় 1930 বর্গফুট ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মধুমতি ব্যাংক বরিশাল শাখা। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় 96,500 টাকা, অথচ 17 মাসের বেশি সময় পার হলেও এখনো 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। জুলাই বিপ্লবের পর বড় পরিবর্তন আসে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচালনা পর্ষদে। এরপরই মধুমতি ব্যাংকের অনিয়মের বিষয় সামনে আসে। ভাড়া পরিশোধ করা নিয়ে একাধিকবার ব্যাংকটিকে নোটিশ দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। এ কারণে সম্প্রতি সব ভাড়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে জায়গা খালি করে দেওয়ার নোটিশ দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ভাড়ার শর্তাবলী অনুযায়ী 2 বছরের অগ্রিম ভাড়াও দেয়নি ব্যাংকটি। বরাদ্দপত্রের শর্ত ছিল যে তারা আমাদের 4 বছরের সমপরিমাণ ভাড়া টাকা অগ্রিম দিয়ে আমাদের সাথে এমইউ করবেন, চুক্তি করবেন, কিন্তু তারা সেই চুক্তিপত্র আমাদের করেননি এবং কোনো শর্ত তারা মানেননি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংক। অভিযোগ উঠেছে, তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তবে ফেব্রুয়ারির মধ্যে ভবন না ছাড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বরিশাল সিটি কর্তৃপক্ষ। আগের মেয়র যিনি ছিলেন তাদের হয়তো আত্মীয়তার সম্পর্ক বা পলিটিক্যাল বিভিন্ন কারণে তারা দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তার ভাড়া আর কি আমরা পাইনি। যেহেতু তারা সময় পার করে ফেলছে অনেক, আমরা বুঝতে পারছি তাদের মতলবটা একটু ভালো না। তারা যে বকেয়া যে আমাদের ভাড়া আছে এটা দিবে, দেওয়ার পরে তারা ভবনটা ছেড়ে চলে যাবে, এটা তাদের নোটিশ দেওয়া আছে।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও জানিয়েছেন নোটিশ দেয়া হয়েছে প্রধান কার্যালয় বরাবর। হেড অফিস তো আজ আমি ছোট ম্যানেজার, যেহেতু একটা ডিএমডির কাছে দিবে তো সে তো আমার সাথে করেসপন্ডেন্স করবে না। নগর ভবনের তথ্য মতে সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিটি সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণের আগে সেখানে 29টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। পুরোপুরি নির্মাণের পর অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ফ্লোর বরাদ্দ দেওয়া হবে। তবে ঠিকাদার ও বরাদ্দ জটিলতায় নির্ধারিত সময়ে 5 বছর পার হলেও ভবনটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নির্মাণাধীন মসজিদের মিনার নকশা পরিবর্তন করে রূপ দেওয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন, নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তাও হয়নি। এ নিয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি। 2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের অর্থ দেওয়ার কথা ছিল সৌদি সরকার ও জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন মসজিদের মিনারের পরিবর্তে আগের বরাদ্দের পাশাপাশি পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চতার টাওয়ারটি। নামকরণ করেন নিজের নামে জ্যাকব টাওয়ার। রাষ্ট্রের টাকা অপচয় করে তার নামে করছে এই টাওয়ারটা আমরা মনে করি চরফেশন টাওয়ার নামকরণ করলে অনেক ভালো হবে। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরফেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। তবে আয় ব্যয়ের কোনো তথ্য দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন, মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। উভয় জায়গায় ডিসি হলো উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার হলো এটার সভাপতি। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বছর বছর বরাদ্দ হলেও হয়নি দৃশ্যমান কোনো উন্নয়ন। রাস্তাঘাট, ড্রেনেজ, সৌরবিদ্যুৎ সহ নানা সমস্যায় ঢাকা ঝালকাঠি নলসিটি পৌরসভার বাসিন্দারা। প্রশাসক বলছেন, নাগরিক ভোগান্তি দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। গাছের সাঁকো দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী, তাও আবার খোদ পৌর এলাকায়। এখানকার বেশিরভাগ সড়কে খানাখন্দে যানবাহন চলাচলও বন্ধ হওয়ার উপক্রম। এই বেহাল চিত্র ঝালকাঠির নলছিটি পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে কোটি টাকা বরাদ্দ হলেও কোনো কাজই হয়নি। পুরো পৌর এলাকাটিতে বেশিরভাগ রাস্তাঘাটে মরণ ফাঁদ। এখানে নেই কোনো ডাম্পিং স্টেশন, বেহাল দশা ড্রেনেজ পয়নিষ্কাশনে। আর রাতের বেলায় সড়কে বাতি জ্বলে না বেশিরভাগ স্থানে। অনেক পুরাতন পৌরসভা আমাদের নলছিটিতে টোটালে কোনো উন্নয়ন হয় নাই। 25 বর্গ কিলোমিটার এরিয়ার পৌরসভার কোথাও কোনো রাস্তাঘাট নাই। কেন এই রাস্তাটা হচ্ছে না বারবার টেন্ডার হওয়ার পর? এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা। এই অবস্থায় পৌর প্রশাসক বলছেন, নাগরিক ভোগান্তি দূর করতে 1 কোটি টাকা ব্যয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে তা দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। চলমান যে প্রকল্প ছিল কিংবা দীর্ঘদিন ধরে কাজ বন্ধ আছে এরকম যে প্রকল্পগুলো ছিল তার মধ্যে কিছু কিছু প্রকল্প আমরা কাজ শুরু করানোর চেষ্টা করেছি। 1865 সালে যাত্রা করা 25 বর্গ কিলোমিটার আয়তনের নলসিটি পৌরসভায় 50,000 লোকের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে গত 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রির ঘরে। কনকনে শীতে বিপাকে পড়েছেন দারিদ্র্য ও নিম্ন আয়ের সাধারণ মানুষেরা।
শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সোহাগ, হিমালয়ের কোল ঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে কয়েক গুণ হারে বেড়েছিল, তবে এর মাঝে আবার সে তাপমাত্রা কমে গিয়ে আবারও বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন 3 দিন ধরে এ জেলায় কিন্তু তাপমাত্রা রেকর্ড হয়েছে 9 থেকে 10 ডিগ্রির ঘরে। এতে করে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা খানিকটা বেড়েছে। আমরা জেনেছি যে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বলে রাখি যে গতকাল কুয়াশার পরিমাণ কম থাকলেও কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ। আমরা দেখছি যে ঘন কুয়াশার কারণে কিন্তু সকালে যে সকল মানুষ রয়েছে কর্মজীবী তাদের উপস্থিতি অনেকটাই কম রয়েছে। আমরা অন্যান্য দিনও দেখেছি যে শীতের ঠান্ডার কারণে কিন্তু মানুষের উপস্থিতি কম থাকলেও কিন্তু আজকে তুলনামূলকভাবেই কম দেখা যাচ্ছে। আমি জানিয়ে রাখি যে এই জেলার একটি বড় অংশ দিনমজুর, তারা কিন্তু প্রত্যেক দিন সকাল 6টার আগেই কিন্তু বাড়ি থেকে বের হন এবং কাজের উদ্দেশ্যে ছুটে যান। আমরা দেখেছি এর কারণে শীতের কারণে এই জেলার সে সকল মানুষ কিন্তু চরম দুর্ভোগের সময়টি অতিবাহিত করে। এই সময়টি একই সাথে রাতের যে সময়টি রয়েছে সে সময়টিতেও তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। অনেকে বলছেন যে গরম কাপড়ের একটা অভাব রয়েছে তাদের। আমরা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি। পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আমাদের যেটি জানিয়েছে যে জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং ফেব্রুয়ারির দিক থেকে কিছুটা কমতে থাকবে এবং কমবে তাপমাত্রা। একই সাথে বলে রাখি যে তাপমাত্রা দিনের কিছুটা দুদিন ধরে কিন্তু বাড়লেও কিন্তু একই সাথে সন্ধ্যা এবং রাতের তাপমাত্রা কয়েক গুণ হারে বাড়ছে। কনকনে যে শীতের অনুভূতি সেটা কিন্তু অব্যাহত রয়েছে আমরা দেখেছি। এবং তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ বলছে যে বাতাসের যে গতিবেগ রয়েছে সেটা কিন্তু ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার রয়েছে। একই সাথে বাতাসের যে আর্দ্রতার পরিমাণ রয়েছে সেটা কিন্তু 99% রেকর্ড হয়েছে বলে আমরা জেনেছি। আমি বলে রাখি যে হিমালয়ের কোল ঘেঁষা হয় কিন্তু এখানে যে হিম বাতাসের পরিমাণ সেটা কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে পরদিন যে সকাল পর্যন্ত এর বাতাসের চলমান অব্যাহত থাকতেছে। এর কারণে কিন্তু এখানে জনজীবনে একটা প্রভাব পড়ছে। আমরা দেখেছি যে এখানকার শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে খবর নিয়েছি, সেখানে কিন্তু শীতজনিত রোগী সংখ্যা বেড়ে চলেছে। আর এখানকার যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু নিয়মিত পরামর্শ দিচ্ছেন এই সময়টিতে যেন শিশু এবং বয়স্কদের প্রতি যত্নশীল হয় সকলেই যেন, কারণ এই শীতের কারণে যত্নশীল না হওয়াতেই কিন্তু এই শীতের যে আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু বেড়ে চলেছে। আমরা একই সাথে জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন বলছে সরকারি পক্ষ থেকে যে সকল শীতবস্ত্র বিতরণের প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু প্রশাসন অব্যাহত রেখেছে জেলার 5 উপজেলায়। অন্যদিকে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন সংগঠন বা বেসরকারি সংস্থার পক্ষ থেকেও কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে পঞ্চগড়ের শীতের তীব্রতা দিন দিন বাড়ায়, কিন্তু এখানে যে সকল মানুষ রয়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে দিন অতিবাহিত করছে এবং একই সাথে শীতের তীব্রতার কারণে কিন্তু অনেকে গরম কাপড়ের অভাবে রয়েছে বলে আমাদের জানিয়েছে। আমাদের বলছে যে তাদের পাশে সরকারের পাশাপাশি যারা বিত্তবান রয়েছে তারা এগিয়ে আসলে কিন্তু তাদের যে দুর্ভোগ রয়েছে সেটা কিন্তু লাঘব হবে। তো আবহাওয়া অফিস বলছে আগামী কিছুদিন আরো তাপমাত্রা বাড়বে এবং দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা দিনের তাপমাত্রাও কিন্তু বাড়বে এবং যে রাতের সকালের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু কমে আসবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন রিপোর্টার সোহাগ হায়দার। চাহিদা 5000 হলেও মাত্র 2500 কোচ নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা। ফলে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয়, কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের ফলে দেখা দিয়েছে সংকট। দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা তাদের। তবে রেল বলছে 200টি কোচ কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস। এখানকার প্ল্যাটফর্ম আগে থেকেই যাত্রী ঠাসা। ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। দরজা জানালা দিয়ে যেভাবে পারছেন ভেতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা।
ট্রেনের ভেতর যেন তিল ধারণের ঠাঁই নেই। একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা, ভিড় সেখানেও। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি আছে না, এছাড়া তো উপায় নাই, যাইতে তো হইব। প্রচুর ভিড়, প্রচুর, যেটা প্রকাশ করা যায় না। যে অবস্থা, টিকিট কাটতে ওঠা অসম্ভব। রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন লোকাল মেইল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্য নিত্যদিনের। এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের। হয়তো কোচ বাড়াইতে হবে, নাহলে ট্রেন বাড়াইতে হবে। বগির সংখ্যা বাড়ানো দরকার, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। রেলওয়ের তথ্য বলছে বর্তমানে 5000 কোচের চাহিদা রয়েছে আর ট্রেন চলছে মাত্র 2500 কোচ নিয়ে। আর এজন্য নতুন রুটেও চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন। যাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। নতুন আমাদের যদি অধিক কোচ থাকতো তাহলে আমরা ঢাকা, খুলনা, ঢাকার আসে বিভিন্ন রুটে আমাদের ঢাকা ওই নতুন রুটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি চালানো যেত, অনেক রুটে যাত্রীদের সুবিধা হতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঘোড়ার আগে গাড়ি কেনার মতো অবস্থা রেলের। কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন, এতে আরও লোকসান বাড়ার আশঙ্কা তাদের। প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন চলাচলের জন্য করণীয়গুলি আমি করিনি, এটা একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ হয়ে গেছে আমি বলবো। এই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনার ক্ষেত্রে এবং লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান হয়ে যেতে পারে আর কি। রেলওয়ে মহাপরিচালক বলছেন ইতোমধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। এবছরই 200 কোচ কেনার পরিকল্পনা তাদের। 35টা কোচের এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা আগামী জুনের মধ্যে আসবে আশা করা যায়। ব্রডগেজ প্রায় 200 কোচ, এটা ইন্ডিয়া থেকে আসার যে চুক্তি হয়েছে সেটাও আগামী 6 মাস থেকে আসা শুরু করবে। রেলবহরে যুক্ত থাকা কোচের 60%ই মেয়াদ উত্তীর্ণ। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এরপরও ট্রেনের ভেতর একটু জায়গা পেতে এমন যুদ্ধে নামতে হয় যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণে এমন বেহাল দশা রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 1 ফেব্রুয়ারি থেকে চলাচল করবে 2 জোড়া ট্রেন, একটি প্রবাল এক্সপ্রেস, অপরটি সৈকত এক্সপ্রেস। 4 ক্যাটাগরির টিকেটে ভাড়া সর্বোচ্চ 340 টাকা এবং সর্বনিম্ন 185 টাকা। কক্সবাজার চট্টগ্রাম রুটে স্থায়ী ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। আর স্টেশন কর্তৃপক্ষ বলছে এই রুটে যাত্রী চাহিদা তুঙ্গে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার চট্টগ্রাম রেলপথে 2023 সালের নভেম্বরে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে ঢাকা কক্সবাজার রুটে নিয়মিত 2টি ট্রেন চলাচল শুরু করে, কিন্তু 1 বছরের বেশি সময় পার হলেও চট্টগ্রাম কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চললেও নিয়মিত ট্রেনের দাবিতে সরব ছিল এই রুটের যাত্রীরা। অবশেষে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা পাচ্ছেন নিয়মিত 2 জোড়া ট্রেন। 1 ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস, এই 2টি ট্রেন নিয়মিত চলাচল করবে। এরই মধ্যে স্টেশনগুলোতে হচ্ছে টিকিট বিক্রিও। প্রতিদিনই কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করছেন এই রুটের যাত্রীরা। আর চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি বাস্তবায়ন হওয়ায় খুশি এই অঞ্চলের মানুষজন। আলহামদুলিল্লাহ টিকিট হাতে পাইছি, তো ভালো লাগতেছে। প্রতিদিন 2বার ট্রেন আসতে যাচ্ছে, এটা আমাদের একটা দাবি ছিল, এটা এখন পূরণ হয়েছে। 4 ক্যাটাগরির টিকিটে ভাড়া সর্বনিম্ন 185 টাকা আর সর্বোচ্চ 340 টাকা। আর এই রুটে যাত্রী চাহিদা তুঙ্গে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। 1 তারিখে টিকিট সবগুলো বিক্রি হয়ে গেছে, যাত্রীর প্রচুর চাহিদা আছে। এখনো পর্যন্ত আমাদেরকে তো ঠিকাদার কোম্পানি এগুলো পরিপূর্ণভাবে বোঝাই দেয় নাই, সেই হিসাবে আমরাও কাজ করতেছি, ওনারাও সেবার মান দেওয়ার জন্য ওনারাও সম্পূর্ণ চেষ্টা করতেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চালুর দাবি ব্যবসায়ীদের। মানুষের পাশাপাশি মালামালও যাতে যেতে পারে, পণ্য পরিবহন যাতে হতে পারে, এই জিনিসটা খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করব। 16টি বগি নিয়ে 743 আসনের এই 2টি ট্রেন সোমবার ছাড়া চলবে সপ্তাহে 6 দিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের জন্য শস্য বীমা প্রবর্তন করা হবে বলে জানিয়েছে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। রোববার বিকেলে মাদারীপুরের শিবচরের মাতবর চরে কৃষক দলের কর্মী সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, নানা দুর্যোগে প্রায় প্রতি বছরই কৃষকদের ফসল নষ্ট হচ্ছে। শস্য বীমা থাকলে প্রতিটি কৃষককে সরকারের পক্ষ থেকে বীজ ও শস্য প্রদান করা হবে।
মানুষের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই। যদি যেতে পারি, আজকে কমিটমেন্ট করে গেলাম, আমাদের প্রথম কাজ হবে এবং কৃষি এবং কৃষকের ভাগ্যের উন্নতি। আমরা যদি এবার ক্ষমতায় যেতে পারি, কৃষকের জন্য শস্য বীমা আমরা প্রবর্তন করব। শস্য বীমা কি জানেন? আমাদের দেশে কখনো অতিবৃষ্টির কারণে, কখনো বন্যার কারণে, কখনো খরার কারণে, কখনো খারাপ বীজের কারণে একবার যদি ফসল নষ্ট হয়ে যায়, রাষ্ট্র সরকার সেই ফসলের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও নেই সেই মানের প্রতিষ্ঠান কিংবা পণ্যের সম্ভার। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও সেখানেও বৈচিত্র্য নেই বললেই চলে। স্থানীয় পণ্যের আধিক্যে তাই বরাবরের মতো এবারের আয়োজন নিয়েও অসন্তোষ অনেক ক্রেতা দর্শনার্থীর। আয়োজক সংস্থা ইপিবিও বলছে ভালো মানের প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম। আগামীতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ফরহাদুর রহমানের রিপোর্ট। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। এই মেলার মান নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলছেন শুধু নামই আন্তর্জাতিক, পণ্য সম্ভারে নয়। মাত্র 600 টাকা ডিসকাউন্ট অফার চলছে সীমিত সময়ের জন্য। আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে এবারের মেলায় অংশ নেয়া 362টি স্টল প্যাভিলিয়নের 351টি দেশি প্রতিষ্ঠানের। এসব স্টলে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। মূল্য ছাড় আর অফার ছাড়া তেমন কিছুই নেই বলে জানান দর্শনার্থীরা। এমনিতে দু একটা জায়গার বাইরের প্রোডাক্ট আছে, তাছাড়া সব লোকাল প্রোডাক্টই। এই ধরনের দোকানগুলো আমি দেখলাম তো সবসময় একটাই থাকে এবং এটার মানে স্পেসটা খুব কম থাকে। সবাই আসে যে বাইরে কিছু স্টল আছে, বাইরে নতুন নতুন কিছু জিনিস পাবো, আর এখানে যে আছে এখন বর্তমানে এখানে সব জায়গায় পাওয়া যায়। 15-20 বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটা বুঝতাম, থাইল্যান্ড স্টল বা আপনি টার্কি স্টল বলতে যেগুলো যেন ভিন্ন মাত্রার অনেক কিছু পাওয়া যেত। বিদেশি স্টলেও বৈচিত্র্য নেই খুব একটা। অধিকাংশে দেখা মিলছে জুতা, ব্যাগ, কার্পেট আর আলোকবাতির মতো সাধারণ পণ্যের। বিক্রেতারা পণ্য মানসম্মত দাবি করলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় বিক্রি করছেন ছাড় দিয়ে। লোকাল তুলনায় আপনার এরকম বেশি না, লোকালের মতন প্রাইজই পাচ্ছে এখানে। সর্বনিম্ন পাকিস্তানি নাগরাগুলো পাচ্ছে 1000 টাকায়। কাস্টমার का भरोसा हम लोगों ने लिया है और कस्टमर चुपचाप ऐसे दाम पे, ये पूरा मेला में कोई बंदा ऐसे बोर्ड लगा के बेचता नहीं भाई, सिर्फ एक ही दुकान पे इंडियन फुटवेयर पे होता है। Public are not coming this time, very few. It's manageable, but what we expected, I have brought so many type of goods. আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে মাসব্যাপী মেলা হয় ভালো মানের বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে অনীহা দেখায়। তাই মানের প্রশ্নে ছাড় না দিতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। আসলে এক মাসের দীর্ঘ একটি মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক বিবেচনা আসতে একটু অনাগ্রহ প্রকাশ করে। যদি এটা আমরা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল করতে চাই তাহলে এটা 3 থেকে 5 দিনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে শুধুমাত্র সেক্টর বেস মেলা করার চিন্তা আমরা করতেছি। ভবিষ্যতে নির্দিষ্ট সেক্টর, যেমন ধরা যাক গার্মেন্টসের জন্য একটি মেলা, লেদারের জন্য একটি মেলা, এরকম বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানিযোগ্য পণ্য যেগুলো আছে। এবছর আমরা রেখেছি, এবছরও আমরা সোর্সিং অঞ্চল একটা আলাদাভাবে রেখেছি, যেখানে আমাদের গুণগত মানসম্পন্ন যে পণ্যগুলো এক্সপোর্ট হয় সেগুলোকে সোর্স করার জন্য আমরা একটা সোর্সিং কর্নার তৈরি করেছি। এবারের মেলায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল 5টি দেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বিশেষ করে ইলিশের দেখা একেবারেই নেই। এতে বিপাকে পড়েছেন ভোলা ও বরগুনার জেলেরা। মাছের সরবরাহ কমেছে আড়ত ও মৎস্য অবতরণ কেন্দ্রে। গবেষকরা বলেছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। বিস্তারিত রিপোর্টে। সাগর থেকে মাছ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়ছে ট্রলার। ঝুড়িতে ভরে মাছগুলো নেওয়া হচ্ছে কেন্দ্রের ভেতরে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা। তবে জেলেদের দাবি সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে 2023 সালে এ কেন্দ্রে 3587.17 মেট্রিক টন মাছ বিক্রি হয়। আর 2024 সালে বিক্রি কমে এসে দাঁড়ায় 3405.81 মেট্রিক টনে। মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একটা বোর্ডে 4 লাখ 5 লাখ টাকা বাজারে আইয়ে বেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মাছ পায় না, জালে বাজে না, আমরা খুব কষ্টে আছি আর কি। বাড়ি কোনো টাকা পয়সা নিতে পারি না। আগামীতে সম্ভবত ইলিশ মাছ থাকবে না দেশে। ট্রলিং
ট্রেডিংটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশে আয় উৎপাদন বাড়বে। উপকূলীয় জেলেরা মাছ শিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেয় ইলিশে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ভোলার বিভিন্ন নদীতে দেখা নেই ইলিশের। অন্য মাছ ধরা কম পড়ায় কমে গেছে আয়। এতে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। সমিতিলে অনেক কষ্টতে আছি, দোকানে বাকি দেয় না। সামনে আবার 2 মাসের অভিযান আছে, নতুন করে আবার ঋণ করে যে সাবার লয়ে আমরা নামু, ওই সামর্থ্য আমাদের নাই। চাল ডাল দিয়া সরকার আমাদের পাশেতে আমাদের একটু সহযোগিতা করে। এদিকে গবেষকরা বলছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আর মৎস্য বিভাগ বলছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। পরবর্তী বছরগুলোতে যদি এ সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক না হই, তাহলে এগুলোর পরিমাণ আরো কম। অধিকাংশ মানুষ ইলিশ আহরণের সাথে জড়িত, তো 1-1.5 মাস তারা ভিন্ন ভিন্ন পেশায় থাকে, আবার তারা ইলিশ আহরণ করবে ফেব্রুয়ারি মাস থেকে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় 1,69,000 এবং বরগুনায় 37,270 জন নিবন্ধিত জেলে রয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। পটুয়াখালী ঢাকা নৌরুটে ডুবোচরে প্রায় আটকে পড়ছে লঞ্চ। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও ফেরেনি নাব্যতা। এ অবস্থায় ভাটার সময় ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে সমস্যা সমাধানের আশ্বাস বিআইডব্লিউটি এর। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। শীত মৌসুমের শুরুতে পানি কমে যাওয়ায় পটুয়াখালীর নদ নদীতে নাব্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় ঢাকা পটুয়াখালী নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো ভাটার সময় প্রতিদিনই ডুবোচরে আটকে পড়ছে, ফলে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ। প্রতিদিন পটুয়াখালী থেকে লঞ্চে করে কয়েক হাজার মানুষ বিভিন্ন কাজে রাজধানী ঢাকায় যায়। কিন্তু শীত মৌসুম সহ বিভিন্ন সময় এই রুটের বিভিন্ন নৌপথের নাব্য সংকটের কারণে ডুবোচরে লঞ্চ আটকে যায়। ফলে গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। দ্রুত খনন করার দাবি যাত্রী ও লঞ্চ চালকদের। ডুবোচর পড়ছে, লঞ্চ মাঝে বাজে পড়ে। আমাদের তো সময়ের একটা সংকট, আমাদের যাত্রীরা সবসময় চাই একটু ফাস্ট টাইম। প্রত্যেক বছর শীতের মৌসুমে নদীটা কাটা হয়, ঠিক মতো কাটা হচ্ছে না। গাড়িতে পটুয়াখালী থেকে 4 ঘন্টা 5 ঘন্টা এর বেশি লাগে না, অথচ আমাদের লঞ্চে লাগে 10 ঘন্টা 11 ঘন্টা এইরকমের। তারপরে নাব্যের সংগতার কারণে 12 থেকে 13 ঘন্টা লেগে যায় অনেক সময়। যত সম্ভব তাড়াতাড়ি সরকারকে দিকে লক্ষ্য রাখতে হবে এবং ড্রেজিং করে নাব্যতা সংকট কাটাতে হবে। বগার পরেই একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে আমি দেখি যে কখন খুবই ন্যারোলি ইয়েগুলো লঞ্চগুলো ঢুকতে, বড় লঞ্চগুলো কখনো ঢুকতেই পারে না। তো ওই পয়েন্টটা কিন্তু গত 10 বছরে কখন ড্রেজিং হয়েছে আমার চোখে পড়েনি অন্ততপক্ষে। তবে সমস্যার সমাধানের আশ্বাস বিআইডব্লিউটি এর। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, তারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, আপনারা সার্বক্ষণিকভাবে খুঁজতে থাকেন, যদি কোনো জায়গাটায় কাঙ্ক্ষিত জায়গা পাওয়া যায় সেইখানটাতে আপনারা ড্রেজিংয়ের স্পেল ফেলার মাধ্যমে আবার কাঙ্ক্ষিত সেই ড্রেজার কার্যক্রম শুরু করেন। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 8টি ছোট লঞ্চ এবং 4টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী। ফ্রান্সে বৈধতা পাওয়া আরও কঠিন হলো অভিবাসীদের জন্য। নতুন নিয়মে নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ বিবেচনায় বৈধতা দিতে ন্যূনতম বসবাসের সময়সীমা, ফরাসি ভাষার দক্ষতা প্রমাণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত রাখা হয়েছে। দেশটির এমন পদক্ষেপে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল কয়েক বছর ধরেই অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় এবার কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কঠিন করল দেশটি। অনথিভুক্তদের নিয়মিতকরণের শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও। নতুন নিয়মে নিয়মিতকরণের জন্য ফ্রান্সে 5 থেকে 7 বছর বসবাসের শর্ত আরোপ করা হয়েছে। আগে ক্ষেত্রবিশেষে 3 বা 5 বছর হলেই আবেদন করা যেত। এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফরাসি নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে এমন কাউকে বৈধতা দেয়া হবে না বলেও জানান ব্রুনো। 2012 সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন। এর নাম দেন সার্কুলার ভালস। এই পদ্ধতিতে প্রতি বছর দেশটিতে প্রায় 30,000-এর বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখা দিয়েছে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহ। জারি করা হয়েছে নীল হলুদ সতর্কতা। বরফের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া হয়েছে পদক্ষেপ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চল। চলছে রাস্তা থেকে বরফ সরানোর কাজ। স্থানীয় সময় শনিবার থেকে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের সম্মুখীন হয় দেশটির শানসি প্রদেশের লিউলিয়াং শহর। রাস্তা জুড়ে বরফ অতিমাত্রায় জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জমে থাকা বরফ সরানোর জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ। একই অবস্থা দেখা মেলে চীনের হুবেই প্রদেশেও। দেশটির পূর্বাঞ্চলেও তীব্র শীত দেখা দিয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। অঞ্চলগুলোতে তুষারপাত ও শৈত্যপ্রবাহের জন্য নীল ও তীব্র বাতাসের জন্য জারি করা হয় হলুদ সতর্কতা। শেননং জিয়াং মহাসড়কের তুষার অপসারণ করতে কর্মীরা লবণের ব্যবহার করে। এছাড়াও দেশটির শিয়ান শহরের উডান পর্বতে বরফ জমে বহু পর্যটক আটকা পড়লে পরবর্তীতে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার খাতিরে পর্বতটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে বছরের প্রথম তুষারের দেখা মিলেছে। আগামী দিনগুলোতে ইনার মঙ্গোলিয়া, লিওয়ানিং, জিলিং এবং শাংডং সহ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তীব্র তুষারপাতে বাসিন্দাদের নাজেহাল দশা এবং যোগাযোগ ব্যবস্থায় ধস নামলেও হুনান প্রদেশের চিড়িয়াখানায় আনন্দে দিন কাটছে পান্ডার। লুইয়াং নামের পান্ডাটি তুষারের মাঝে ব্যাপক আনন্দ খুঁজে নিয়েছে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। কোনো রাজনৈতিক দলের সৃষ্টি হলে আগামীর জন্য তা শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে নির্বাচনকালীন পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে, তবে যে কোনো বিলম্ব জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। সরকারের অধীনস্থ থেকে ডিজিডিএফআই এর মাধ্যমে একটা দল গঠন করার যে প্রক্রিয়া, এটা শুভ নয়। কারণ এই কারণে শুভ না, ওয়ান সরকারও সেই বেগম খালেদা -2 নামে একজনকে মাইনাস করে বাকিটিকে ক্ষমতা বসিয়েছে। সেখানে এইসব সন্দেহ জাগতে পারে। জনগণ বিশ্বাস করে এবং জনগণের আশা স্বল্প সময়ের মধ্যেই যেটা প্রয়োজন সেই সংস্কারটুকু করে দেশে একটা নির্বাচন তফসিল ঘোষণা করা, কারণ বিলম্বিত হলেই মানুষের মধ্যে সন্দেহ জাগে। ইস্যুতে দেশের ক্রিকেটের সম্মান ধুলায় মিশিয়ে দিল দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে মাঠেই যাননি পদ্মাপাড়ের দলটির বিদেশি ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের নামমাত্র অর্থ দিয়ে ম্যাচ খেলতে রাজি করায় কর্তৃপক্ষ। তবে বিদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ বিসিবি। এই ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাবেক পরিচালকের। অর্থ নাকি দেশের সম্মান? দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা এখন সবার। চেষ্টা করে বিসিবিও পারেনি সমস্যা সমাধান করতে। রংপুরের বিপক্ষে ম্যাচের দিন সকাল থেকে আলোচনা, ম্যাচ বয়কট করতে পারেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ঘটনা যখন চলে যাচ্ছিল নিয়ন্ত্রণের বাইরে, তখনই বিসিবির চাপে তড়িঘড়ি করে ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিয়ে খেলতে রাজি করানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজি। পরে অল্প অর্থ পেলেও দেশের সম্মানের কথা চিন্তা করে মাঠে নামতে রাজি হন তাসকিন বিজয়রা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের পোস্টের ক্যাপশন দেখি বোঝা গেছে কতটা কষ্ট করে অর্থ পেয়েছেন তারা। বিজয়রা রাজি হলো, কথা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি রাজশাহীর রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, সামারাকুন সহ বিদেশি ক্রিকেটাররা। তাদের বোঝাতে বিসিবিও চেষ্টা করে অনেক। জাতীয় দলকে বহন করা গাড়িটাও পাঠিয়ে দেয় তাদের জন্য। তবে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও বিদেশি ক্রিকেটারদের মাঠে নিতে রাজি করাতে পারেনি বিসিবি ও রাজশাহী কর্তৃপক্ষ। এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করছে বিপিএলকে। বিশ্বের বুকে দেশের নামটাকেও কলঙ্কিত করছে পদ্মাপাড়ের দলটা। তাই ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। ভবিষ্যতে বিপিএলে বিদেশি প্লেয়াররা যারা আসতে চায় বা আসার জন্য প্রস্তুত থাকে, এটা বিপিএলে অনেক প্রভাব পড়বে। এরকম একটা লজ্জাজনক ঘটনাতে আমরাও আসলে খুব খারাপ, নিজের কাছে খারাপ লাগতেছে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যে বয়কট করা উচিত। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যাতে আর নেক্সট টাইমে কোনো আয়োজনে না আসে, আমরা সেই দাবি জানাবো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের বিপিএলে আসা নিয়ে জেগেছে শঙ্কা। তাই রাজশাহী কর্তৃপক্ষকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষে সাবেক পরিচালক, যা শিক্ষা হয়ে থাকবে অন্য ফ্র্যাঞ্চাইজির জন্য। ব্যর্থতার দায় বিসিবিকে নিতে হবে। শাস্তির যেসব বিধান আছে তা পরিপূর্ণভাবে 100% অ্যাপ্লাই করতে হবে। যদি থাকে যে ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা করা
একটা বড় অঙ্কের জরিমানা করা, তাকে আর আজীবনের জন্য ফ্রাঞ্চাইজি দিতে না দেওয়া, এরকম অনেক কিছু থাকতে পারে। যাই থাকুক, সেটা সম্পূর্ণভাবে দুর্বার রাজশাহীর ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করা উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন। এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু একসেপ্ট করে, স্যাক্রিফাইস করে একসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। বিপিএল এর নীতিমালা বলছে টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জমা রাখতে হবে ব্যাংক গ্যারান্টি। সেই নীতিমালাটা মানলে হয়তো এমন দিন দেখতে হতো না বিসিবিকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাউন্ড থেকে ছিটকে গেল সিলেট স্ট্রাইকার্স। বিদেশি ক্রিকেটারদের কাছ থেকেও প্রত্যাশা অনুযায়ী সার্ভিস পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আসর থেকে বিদায় নিশ্চিতের পর এভাবে ক্রিকেটারদের উপর দোষ চাপালো টিম ম্যানেজমেন্ট। তবে প্লেয়ার সিলেকশন নিয়ে চারদিকে সমালোচনা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য নেই কর্তৃপক্ষের। একের পর এক ধাক্কা, হতাশা আর অপূর্ণতা, এই সবগুলো কথা একেবারে মিলে যায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে। বিপিএলের শুরু থেকেই শনির দশা পিছু ছাড়ছে না দলটার। ঢাকা পর্বের ব্যর্থতা ঘোচাতে হোম গ্রাউন্ড ছিল ভরসার বড় নাম, কিন্তু সেখানে গিয়েও যে ভাগ্য বদল হলো না চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজিটির। আর এবার তো আশার সবটুকু আলো নিভে গেল তাদের। বিপিএলের 11তম আসর থেকে কাগজে কলমে ছিটকে গেল সিলেট। জয়হীন থেকে ঢাকা পর্ব শেষের পর সিলেট পর্বে গিয়ে মোটে 2 জয় সঙ্গী করে চট্টগ্রামের বিমান ধরে স্ট্রাইকার্স, কিন্তু সেখানেও হারের পর হার। এবার কাগজে কলমে কঠিন সমীকরণের সামনে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত তাদের। এমন ব্যর্থতার দায় এড়ানোতেই ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। প্লেয়ার সিলেকশন নয়, বরং ক্রিকেটারদের ভালো খেলার অনীহাকেই দুষলেন দলের কোচ মাহমুদ ইমন। প্লেয়ার সিলেকশন আমাদের, আমি যেটা মনে করি যে কোচ হিসাবে আমার টিমের এটা আমাদের জন্য ঠিকই ছিল। কিছু কিছু ম্যাচে যেগুলো আমাদের পক্ষে আনা সম্ভব ছিল, এই ম্যাচগুলোতে আমরা ওই মুভমেন্ট, ওই সিচুয়েশনগুলোতে আমরা ঠিকমতো আমাদের যে জায়গাতে, ওই জায়গাতে আমাদের একটা পার্টনারশিপ দরকার ছিল। তাইলে ওই জায়গাতে আপনি যদি প্রথম ম্যাচ থেকেই ধরেন, আমাদের যে 3-4টা ম্যাচের যে সুযোগ ছিল, এই সুযোগগুলো আমরা নিতে পারিনি। বুস্টাপের সর্বপ্রকার চেষ্টাই আমাদের ম্যানেজমেন্ট থেকে করা হচ্ছে, একদমই যাতে না আসে ওই পর্যায় থেকে। তারপর ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই চেষ্টা করা হচ্ছে। এখন এটা তো এখানে হচ্ছে প্রফেশনাল প্লেয়ারদের এরিয়া, এটা ওদেরকেই এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। চলতি বিপিএলে ফরেন ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় চারিদিক। সিলেটকে নিয়ে সেরকম কোনো অভিযোগ না থাকলেও বিদেশিদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পায়নি দলটি। তাতেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে কড়া মন্তব্য করেন কোচ। মোমেন্টাম ফিরিয়ে আনতে টিম ম্যানেজমেন্ট সব চেষ্টা করলেও ক্রিকেটারদের গাফিলতিই কাল হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। আমাদের ফরেন প্লেয়াররা, টু বি অনেস্ট, আমাদের যে এক্সপেকটেশন অনুযায়ী আমাদের সার্ভিসটা দেয় নাই, এবং প্রত্যেকটা ফরেন প্লেয়ারই আমাদের ওয়ান সাইডেড হয়ে গেছিল। যারা ব্যাটার ছিল তারা ব্যাটারই ছিল, আর যারা যে বোলার ছিল বোলারই ছিল। এবং আমাদের এক্সপেকটেশন ছিল খুবই হাই এক্সপেকটেশন টপলির কাছ থেকে, যে আমাদের পাওয়ার প্লেতে ব্রেক থ্রু দিবে এবং ডেথ ওভারে ভালো বল করবে। আমরা ওই সার্ভিসটা পাইনি। আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত হলেও শেষ ম্যাচগুলো জয় দিয়ে রাঙাতে চায় সিলেট স্ট্রাইকার্স। তাজিন খন্দকার, সময় সংবাদ। লিটন শান্তদের ঘরোয়া লিগের লঙ্গার ভার্সনে খেলানোর ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি। এবার আর নিজ ইচ্ছাতে নয়, বরং জাতীয় দলের ব্যস্ততা না থাকা সাপেক্ষে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলতেই হবে ঘরোয়া লিগে, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম। সেই সঙ্গে এবার শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ নয়, বরং রিজিওনাল ক্রিকেট বাস্তবায়নে উদ্যোগ নেবে বিসিবি। টেস্ট স্ট্যাটাসের 2.5 দশকেও সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেট অন্তঃসার শূন্য বাংলাদেশের। কালে ভদ্রে ধরা দেয় সাফল্য, তবে বাস্তবতা বিবর্ণ। এর বড় কারণগুলোর একটা নাজুক ঘরোয়া ক্রিকেট কাঠামো। বর্তমানে বিসিএল আর এনসিএল 4 দিনের লঙ্গার ভার্সনের 2টো টুর্নামেন্টে অংশ নেন ক্রিকেটাররা, কিন্তু সেখানে অংশ নিতে বড্ড অনীহা জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারদের, আলাদা করে বললে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের। সম্প্রতি ঘরোয়া লিগে অংশগ্রহণের ব্যাপারে কঠোর হয়েছে ভারত। তাই তো 1 দশকের বেশি সময় পর রঞ্জি খেলতে বাধ্য হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতন ক্রিকেটাররা। বিসিসিআইকে অনুসরণ করে বিসিবিও হাঁটতে চায় একই পথে। মার্চে শুরু হওয়া ডিপিএল শেষেই এপ্রিলে শুরু হবে বিসিএল, যে সময় আবার শেষ হবে জিম্বাবুয়ে সিরিজ। তাই তো বিসিএল এ খেলতেই হবে শান্ত লিটনদের। অনেক সময় এটা হবে যে হ্যাঁ, তাদের রেস্ট দরকার, তারা হয়তো একটা সিরিজ খেলে এসছে বা একটা সিরিজ খেলতে যাবে, সেই খেলাগুলি ভিন্ন। কিন্তু ব্যক্তিগত ইচ্ছার উপরেই যে তারা খেলবে কি খেলবে না, এটা শুধু তাদের চয়েস হবে, এটা হওয়া উচিত না। আমার মনে হয় না এটা আমরা সেটা এনকারেজ করব। ভালো স্ট্যান্ডার্ডের ক্রিকেট না হলে ভালো মানের ক্রিকেটাররাও খেলতে খুব বেশি আগ্রহী হয় না, কারণ দিন শেষে এটা তাদের খুব বেশি কাজে লাগে না। সো ওইটাতে ওদেরকে আগ্রহী করে তোলার জন্য 2-3টে ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভালো
কম্পিটিটিভ ক্রিকেটের চেষ্টা করা একটা, আরেকটা হচ্ছে সেটার সবার ফোকাসে যেন আসে সেটাও দেখা, ওখানে ভ্যালুটা তৈরি করতে হবে আমাদের, সেই কাজের দায়িত্বটা আমাদের। আমরা যদি সেটা করতে পারি তখন আমরা ওদেরকে বলতে পারি কিন্তু যে তোমাদের এটা খেলতে হবে। এনসিএল এর দল গঠনেও স্ব বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে চায় বিসিবি, যা করতে হলে আগে বাস্তবায়ন করতে হবে রিজিওনাল ক্রিকেট। এর আগে প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়েও যা করতে পারেননি নাজমুল হাসান পাপনের বোর্ড। তবে এবার ক্রিকেটের বিকেন্দ্রীকরণকে বাস্তবে রূপ দিতে চায় বর্তমান কমিটি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা ভালো করার পূর্বশর্ত, একমাত্র পূর্বশর্ত, অনেকগুলো না, একমাত্র পূর্বশর্ত। এটা করলেই অনেকাংশেই আমরা অনেক গুণে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা প্রশ্ন আসতে পারে যখন আসলে তারা কি তৈরি আছে কিনা। আমরা আসলে তাদের তৈরি হওয়ার সুযোগ দিইনি, এত বছরে আমরা তাদের তৈরি হওয়ার সুযোগ দিইনি, এবং এই এক্সকিউজটা দিয়ে যাচ্ছি যে তারা তৈরি না। আমার মনে হয় ছোটো ছোটো পরিসরে আমরা যদি শুরু করতে পারি, হয়তো এমন হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর পরে তারা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করার মতো। বাট ওখানে শুরু করতে হবে আমাদের, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। বিসিবির চুক্তিতে চলতি বছর বাড়ছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সংখ্যা, বাড়তে পারে টিএডিএ আর ম্যাচ ফিও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সমালোচনা পেছনে ফেলে লেজেন্ড 90 ক্রিকেট লিগে ভালো ক্রিকেট খেলতে চান সাকিব আল হাসান। মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় সবার সমর্থন চেয়েছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো দুবাই জায়ান্টসের হয়ে লেজেন্ড লিগ খেলবেন এই অলরাউন্ডার। সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। একসময় ক্রিকেট দিয়ে আলোচনায় থাকলেও এখন ক্রিকেটের বাইরের ইস্যু নিয়ে আলোচনায় সাকিব আল হাসান। সবশেষ চেক জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এতে দেশে ফেরার রাস্তাটাও কঠিন হয়ে গেছে মিস্টার 75-এর। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে ভিন্নভাবে চিনিয়েছেন সাকিব আল হাসান। দলে তার অবদান অস্বীকার করার মতো নয়। রাজনীতিতে জড়ানোর কারণে টাইগার পোস্টার বয় এখন গায়ে চাপাতে পারছেন না লাল সবুজ জার্সি। তবে মিস্টার 75-এর রক্তে মিশে আছে ক্রিকেটের ছাপ। তাই তো দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোতে অংশ নিচ্ছেন সাকিব। এবার লিজেন্ড 90 ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। এবারের আসরে দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন সাকিব। ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় সবার সমর্থন চাইলেন মিস্টার 75। Hi everyone, this is Sakib Al Hasan and I am excited to join the Dubai Giants team for the league's Legends 90. I am very excited to be part of this tournament. Watch me play live for the Dubai Giants and keep your support with us. কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পড়েন সাকিব। এতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হারিয়েছেন তিনি। খেলতে পারেননি বিপিএল এর এবারের আসরও। দেশের ক্রিকেটের সঙ্গে না থাকলেও অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে নাম লেখাচ্ছেন সাকিব। সবশেষ আবুধাবি টি10 লিগে অংশ নিয়েছেন তিনি। বাংলা টাইগার্সের হয়ে ভালো পারফর্ম করতে না পারলেও পাল্লা কেলেতে দারুণ কিছু করার প্রত্যাশা সাকিবের। এই টুর্নামেন্টে সাকিব ছাড়াও আছেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাকের নাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ফেডারেশন কাপ থেকে এক প্রকার ছিটকে যাওয়া মোহামেডানের চোখ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপায়। যে কোনো মূল্যে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে চায় সাদা কালোরা। মধ্যবর্তী দল বদলে শক্তিমত্তা বাড়াতে স্প্যানিশ ফুটবলারকে দলে ভেড়াতে যাচ্ছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এদিকে এএফসি টুর্নামেন্ট খেলতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে ক্লাব লাইসেন্সের আবেদন করেছে মোহামেডান। আর্থিক সংকট থাকলেও যথাসময়ে ফুটবলারদের পাওনা পরিশোধের কথা জানায় ক্লাবটি। ফেডারেশন কাপে পারফরমেন্স যেমন তেমন হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রীতিমতো উঠছে মোহামেডান। লিগের প্রথম পর্ব শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সাদা কালোরা। টেবিলের 2-এ থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী থেকে পাক্কা 4 পয়েন্ট এগিয়ে আছে আলফাজ আহমেদের দল। সেই ব্যবধান হতে পারত আরো বেশি, তবে লিগে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের নিচে থাকা ফকিরেরপুল ইয়াং ম্যানসের কাছে হেরে পয়েন্ট হারায় মতিঝিল পাড়ার ক্লাবটি। তাই দ্বিতীয় পর্ব শুরুর আগে সতর্ক অবস্থানে মোহামেডান। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন বুনতে থাকা ক্লাবটি লিগ বিরতির মাঝেও চালিয়ে যেতে চায় ক্যাম্প। একটা টিমের ডিসিপ্লিন রাখা অনেক টাফ ব্যাপার, মাঝখানে আবার ঈদও আছে। তা আমরা মনে হয় আমরা ফার্স্ট রাউন্ড শেষ হবে কোনো ছুটি দিব না, এর মধ্যে আমরা প্র্যাকটিস চলবে। 2 ম্যাচের পরে আমরা যখন লং টাইমে তখন আমরা কিছু 10 দিনের ছুটি দিতে পারি। ফেডারেশন কাপ তো অলরেডি আউট, এটার অপশন নাই, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই।
আমরা এখন লিগ নিয়ে চিন্তা করতেছি, আমাদের 9টা খেলা বাকি আছে, ওখানে কিভাবে ভালো করা যায়, সবাই একই চিন্তা, আমরা লিগে টপে কিভাবে থাকতে পারি, এটাই আমাদের চিন্তা। ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল, সেখানেই নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। স্ট্রাইকার আর্নেস্ট বোয়েটেং ইনজুরিতে পড়ায় তার জায়গায় স্প্যানিশ ফুটবলার দলে ফেরাতে চায় ক্লাবটি। আমরা লোকাল প্লেয়ার নিয়ে চিন্তা করতেছি না, আমাদের ফরেন প্লেয়ার একটা ইনজুরি আছে, তা ওর ডাক্তার বলছে ওর সময় লাগবে, তা ওর জায়গায় আমরা চেষ্টা করতেছি, দেখি একটা ভালো অ্যাটাকিং জোন স্প্যানিশ প্লেয়ার আনবো। পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে বাংলাদেশে খেলে গেছে এই ধরনের প্লেয়ার আমরা খুঁজতেছি, যে টিমের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে। এর আগে ফেডারেশন কাপের শিরোপা জিতে এএফসি কাপে খেলার সুযোগ হয়েছিল মোহামেডানের, তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় সেবার অংশ নিতে পারেনি ক্লাবটি। তাই এবার সেই সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা ক্লাবটি এরই মধ্যে শুরু করে দিয়েছে এএফসির লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। এই বছর অলরেডি আমরা অ্যাপ্লাই করছি, আমরা যেসব ক্রাইটেরিয়া আছে এগুলি সব ফিল আপ করতেছি, এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই আমরা এফসি কাপও খেলবো। এদিকে আর্থিক জটিলতার কারণে ফুটবলারদের পাওনা অর্থ দিতে দেরি হলেও মৌসুম শেষ হওয়ার আগে সব পরিশোধ করা হবে বলে জানায় ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি, বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক, অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলল প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ। কোচ সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে, 5,000-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র 2,500। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে, সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।